আজ কক্সবাজারে জামায়াতে আমির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তারেক রহমানের পরিকল্পনা সফল হয়েছে। কক্সবাজার একটা বিশাল সম্ভাবনাময় জায়গা। দর্শক দেখতে পাচ্ছেন জামাতে আমিরের উপর গুলিবিদ্ধ হওয়ায় জনতার মধ্যে দাহ পাল্টা দেওয়া চলছে এই মুহূর্তে বিএনপি জামাত। এদিকে আজ জামাতে ইসলামের আমির কক্সবাজারে গিয়ে কঠিন তুপের মুখে পড়েন। উসমান হাদির মতো অবস্থা হয়েছে তার। তারেক রহমানের পরিকল্পনা সফল হয়েছে। নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আজ চট্টগ্রাম ও কক্সবাজারের 5টি স্থানে আয়োজিত সমাবেশে জামাতের সাদা শকুন ডক্টর শফিকুর রহমান গতকাল যে নাটকটা মঞ্চায়ন করেছেন সেটা আপনারা অনেকে জানেন। তিনি যে সারা বাংলাদেশের সকল কর্মজীবী সকল পেশাজীবী নারীদেরকে ঢালাওভাবে বেশ্যা করলেন, কথা জানার পর খুব স্বাভাবিকভাবে নিয়েছি, কারণ জামাতের মুখ থেকে ধরনের কথা আমরা অতীতেও শুনেছি, সামনের দিনও শুনবো, বর্তমানে শুনতেছি। সুতরাং এটাকে অস্বাভাবিক কোনো বিষয় আমি ভাবছি না। বিএনপি নাকি জামায়াত ইসলামের আমিরের টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করেছে। গতরাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট, এবং তারা এটা কোথায় বসে করেছে সেটাও তারা তদন্ত করে বের করে এনেছে। কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। তারেক রহমান, জামায়াত ইসলামীর আমির বা নাহিদ ইসলামের কথা যারা বলেছেন তাদের মধ্যেও কিন্তু ভীত আওয়ামী লীগ সমর্থকও আছেন যারা তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছোটখাটো একটা অঘটন ঘটিয়ে দিয়েছে, বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে। সকল রাজনৈতিক দলগুলোর মধ্যেই দাও পাল্টা দেওয়া হচ্ছে। আজকে জামাতে ইসলামের আমির কক্সবাজার সফরে গিয়েছেন এবং নির্বাচন প্রচারকালীন সময়ে জামাতে ইসলামের আমির খুবই কঠিন বিপদের মুখে পড়েন। দর্শক শ্রোতা, আপনারা জানেন তারেক রহমান বিভিন্ন পরিকল্পনা করে জামাতে ইসলামের আমিরকে নিয়ে। অন্যদিকে জামাতে ইসলামের আমিরও সরাসরি অনেক কথা বলে বিএনপিকে নিয়ে। গতকালকে জামাতে ইসলামের আমিরের ফেসবুক বা টুইটার হ্যাক করা হয়েছিল। এই বিষয়টাকে কেন্দ্র করে জামাতে ইসলামের আমির হুমকার দিয়েছিলেন সবার সামনে। তারপরে তিনি বিপদের মুখে পড়েন। আজ কক্সবাজারের অবস্থা বর্তমানে কি চলতেছে এবং এই বিষয়কে কেন্দ্র করে কার পরিকল্পনা রয়েছে এবং অনেকে যে অনেক বক্তব্য দিচ্ছে সেই সবও দেখতে পারবেন। আসুন আমরা কথা বলাচ্ছি না দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আজ কক্সবাজার যাচ্ছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রথমে মহেশখালীতে জনসভায় বক্তব্য রাখবেন জামাত আমির, পরে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। তার সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। জনসভাস্থল পরিদর্শন করেন দলটির কেন্দ্রীয় প্রতিনিধি দল। পরে চট্টগ্রামের লোহাগড়ায় জনসভায় যোগ দেবেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এই জোট যদি ক্ষমতায় আসে তাহলেই উপহার দেওয়া সম্ভব, এটি গোটা জাতি আজকে মনে করে, যার কারণে আমাদের আমিরে জামাত দেশের যেখানেই যাচ্ছেন সেখানে ব্যাপক সাড়া আমরা পাচ্ছি, জনস্রোত আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কক্সবাজার মুক্তিযুদ্ধ মাঠে আছেন সহকর্মী শফিক মুন্সি। জামাত আমিরের সফরের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শফিক, চট্টগ্রাম বিভাগীয় সফরের শেষ দিনে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গায় জনসভা এবং পথসভায় অংশ নেবেন। এর আগে দুদিন তিনি চট্টগ্রাম বিভাগের অন্যান্য যে জেলাগুলো আছে যেমন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সেই জায়গাগুলোতে কিন্তু তিনি জনসভা পথসভায় অংশ নিয়েছিলেন। এবং আজকে আমরা যে বিষয়টি জেনেছি যে শুরুতেই তিনি কক্সবাজারের মহেশখালীতে তিনি যাবেন, সেখানে জনসভায় অংশ নেবেন এবং মহেশখালী থেকে পরবর্তীতে আসবেন এই কক্সবাজার শহরে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি অর্থাৎ কক্সবাজার মুক্তিযোদ্ধা মাঠ, এখানে জনসভায় অংশ নেবেন এবং এরপর তিনি চট্টগ্রামের লোহাগড়া এবং সীতাকুণ্ডতে পৃথক দুটি জনসভায় অংশ নেওয়ার পর রাতে তিনি চট্টগ্রামের মূল শহরে একটি জনসভায় অংশ নেবেন। মূলত এই 5টি জনসভার মাধ্যমেই জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের চট্টগ্রাম বিভাগীয় যে সফর নির্বাচনের প্রচারণার জন্য সেটির সমাপ্তি হবে এবং এরপর তিনি ভিন্ন জেলা ভিন্ন বিভাগগুলোতে তিনি যাবেন। আমরা যে বিষয়টি দেখছি যে আজ এই জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের কক্সবাজার আগমন উপলক্ষে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সাথে দলটির যে নেতাকর্মী আছে তারা এই জনসভাটি সফল করার জন্য নানাবিধ আসলে উদ্যোগ নিয়েছেন। তারা একাধিক সেবা টিম করেছেন, তারা মিডিয়া বিভাগ করেছেন, তারা যেন জনসভায় এই কক্সবাজার জেলার বিভিন্ন প্রান্তের মানুষ
সহজে এসে আবার সহজেই যেতে পারে সে বিষয়টি আর কি নিশ্চিত করার জন্য নানা রকম কার্যক্রম চালিয়েছেন। এবং এই যে এত মানুষ আসবে আজকের এই জনসভাটিকে কেন্দ্র করে, সেই জনসভার স্থল যেন কোনোভাবে নোংরা না হয় সে ব্যাপারে কিন্তু বিশেষ প্রচারণা আসলে চালানো হচ্ছে এই যে স্থানীয় যে নেতাকর্মী তাদের কারণে। আমরা দেখেছি যে আজকের এই জনসভা কেন্দ্রটিকে কিন্তু বেশ আকর্ষণীয় আসলে করা হয়েছে, বিশাল মঞ্চ করেছে আয়োজকদের পক্ষ থেকে। আমরা যে বিষয়টি আসলে দেখেছি এর আগে দুদিন চট্টগ্রাম বিভাগীয় সফরের মধ্যে এই জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে জামাতের সাদা শকুন ডক্টর শফিকুর রহমান গতকাল যে নাটকটা মঞ্চায়ন করেছেন সেটা আপনারা অনেকে জানেন। তিনি যে সারা বাংলাদেশের সকল কর্মজীবী, সকল পেশাজীবী নারীদেরকে ঢালাওভাবে বেশ্যা বললেন, কথা জানার পর খুব স্বাভাবিকভাবে নিয়েছি, কারণ জামাতের মুখ থেকে ধরনের কথা আমরা অতীতেও শুনেছি, সামনের দিনও শুনবো, বর্তমানও শুনতেছি। সুতরাং এটাকে অস্বাভাবিক কোনো বিষয় আমি ভাবছি না। আমার কথা হচ্ছে জামাতের আমির সাদা শকুন শফিক কিন্তু অনেক বড় মনের মানুষ, আপনারা কি সেটা জানেন? ভাবছেন না যে হঠাৎ করে ভাই এসব কি বলতেছে, ভাই কি আবার জামাত ইসলামের রাজনীতি শুরু করে দিল নাকি, ভাই কি আবার জামাত ইসলামের রাজনীতি ধারণ করতেছে কিনা, বলতে পারেন অনেকেই। দেখেন, সাদা শকুন যে নাটকটা সাজিয়েছে যে তার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, এক্স হ্যান্ডেলে স্পষ্ট উল্লেখ আছে একটা অ্যাকাউন্ট হ্যাক হলে সেটা রিকভারি করার জন্য অন্তত পক্ষে 48 ঘন্টা সময় লাগে। আমি ধরে নিলাম সেটা 12 ঘন্টা। সাদা শকুন শফিক যেহেতু ডিপ স্টেটের দালাল, সুতরাং ইলন মাস্ককে কল দিয়ে সে যদি ঠিকঠাক করতে পারে তারপরেও 12 ঘন্টা সময় লেগে যায়। কিন্তু স্ট্যাটাস দেওয়ার কয়েক মিনিটের মধ্যে সে আবার বলল তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সেই হ্যাক করা অ্যাকাউন্ট তিনি কখন রিকভার করলেন, আবার কখন সে ফিরতি স্ট্যাটাস দিলেন, মানে টুইট করলেন। এটা একটা সাজানো নাটক। জামাত এভাবেই বাংলাদেশি নারীদেরকে দেখে, জামাত অতীতেও দেখেছে, সামনেও দেখবে, ভবিষ্যতেও দেখবে, এখনো দেখছে। সুতরাং এটা নিয়ে কোনো আমার দ্বিমত নাই। আমি যেটা বলতে চাই, জামাতের আমির কতটা মহানুভব, কতটা বড় মনের অধিকারী আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা জানেন জামাতের আমিরের সম্মানিত স্ত্রী তিনি কে, তার নাম কি, তার পেশা কি, তিনি কি করতেন, তিনি কি করেন জানেন আপনারা? অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, জামাতের সাদা শকুন ডাক্তার শফিকের স্ত্রীর নাম আমিনা শফিক। তিনি বিএনপি জামাত জোট সরকারের শাসনামলে অর্থাৎ 2001 থেকে 2006 এমপি ছিলেন, জাতীয় সংসদে গিয়েছেন এবং পেশায় একজন চিকিৎসক। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সকল পেশাজীবী, সকল কর্মজীবী নারীরা যদি বেশ্যা হয়, শুধুমাত্র তাদের অন্যায়, তারা বাইরে যায়, তারা তাদের পরিবারের অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে কাজ করে, এর কারণে যদি সারা বাংলাদেশের সকল নারী বেশ্যা হয়, সারা বাংলাদেশের সকল নারী প্রস্টিটিউট হয়, সেক্ষেত্রে সাদা শকুন শফিকের স্ত্রী কি দুধে ধোয়া তুলসী পাতা? সাদা শকুন শফিকের স্ত্রী 2001 থেকে 2006 জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে সংরক্ষিত নারী আসনের সাংসদ হয়ে। যদি কর্মজীবী নারীরা, পেশাজীবী নারীরা বেশ্যা হয়, তাহলে 2001 থেকে 2006 সালে জাতীয় সংসদের সদস্য হওয়ার কারণে শফিকের স্ত্রী কি বেশ্যা হিসেবে আখ্যায়িত হবে না? তিনি কি তখন শফিকের স্ত্রী ছিলেন না? নাকি শফিকুর রহমান জেনে বুঝে একজন বেশ্যাকে বিয়ে করেছেন, একজন বেশ্যা চিকিৎসককে বিয়ে করেছেন? অনেকগুলো প্রশ্ন আসে, স্বাভাবিক আসাটা, তাই না? সাদা শকুন বাংলাদেশের নারী জাতিকে অসম্মান করেছে, অপদস্থ করেছে। শফিকের এই বক্তব্যকে, শফিকের এই টুইটকে ঘৃণা জানিয়ে বাংলাদেশের কয়েকটা নারী সংগঠন বিদ্রোহ দেখিয়েছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তবে বাংলাদেশের মানুষ যারা এখনো জামাতকে ভালোবাসেন, সেই নারীরা যারা এখনো জামাতকে ভালোবাসেন, পছন্দ করেন, যারা স্বপ্ন দেখছেন জামাত আসলে একটা সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, জামাত আসলে বাংলাদেশ বৈষম্যহীন হবে, তারা এখনো কল্পনার জগতে বাস করছেন। জামাত আসতেছে বাংলাদেশ ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করার জন্য, জামাত আসতেছে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার জন্য। বিএনপি নাকি জামায়াত ইসলামের আমিরের টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করেছে। গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট, এবং তারা এটা কোথায় বসে করেছে সেটাও তারা তদন্ত করে বের করে এনেছে। কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। তাদের হাতে দেশ দিলে নাকি দেশটাকে তারা ছারখার করে দিবে। এদের হাতে দেশের দায়িত্ব দিলে এই দেশের কোনো অস্তিত্ব এরা রাখবে না। জামায়াত ইসলামের আমির এইভাবে একের পর এক জায়গায় গিয়ে মন্তব্য করে যাচ্ছে বিএনপি নাকি তাদের টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়েছে, এবং জামাতের প্রত্যেকটি নেতাকর্মীদের মোবাইলের মধ্যে ইমেলের মাধ্যমে ফিশিং লিংক পাঠানো হচ্ছে, যে লিংকে ক্লিক করা মাত্রই তাদের ফেসবুক, টুইটার যা কিছু আছে সবকিছু হ্যাকড হয়ে যেতে পারে। কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। যেহেতু জামায়াতের আমির এই কথাটা বলেছে, সেহেতু তিনি কিছুটা তদন্ত করেই বলেছে। আর যদি বিএনপি এই কাজ করে না থাকে, তাহলে জামায়াত ইসলামের আমির তাদেরকে যে দোষারোপ করছে, এইটাও কিন্তু একটি নোংরামি, এটা একটি নোংরাম রাজনীতি হয়ে যাবে। অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। আর যেহেতু প্রকাশ্যে এইভাবে বলে যাচ্ছে, সেহেতু কথাটা কি আসলে সত্য? আপনাদের কাছে কি মনে হয়, বিএনপির জনাব তারেক রহমান এরকম কোনো কাজ করাতে পারে? এতটা নোংরা রাজনীতি তারা করতে পারে?
যে একজনের ফেসবুক পেজ হ্যাক করে নিয়ে, টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে সেইখানে বাজে মন্তব্য করবে, এবং যেন তেন মন্তব্য নয়, বাংলাদেশের প্রত্যেকটি কর্মজীবী নারীদেরকে নিয়ে তিনি বাজে মন্তব্য করেছে। তিনি তার পোস্টের মাধ্যমে এটাও বলার চেষ্টা করেছে যারা কর্মজীবী নারীরা আছে তারা নাকি পতিতাবৃত্তি করছে। এই সকল কথাগুলো কখনো একজন নারীরা মেনে নিতে পারে না, নারী কর্মী না শুধু, কোনো নারীরাই মেনে নিতে পারে না। এই ধরনের পোস্ট কোনো নেতার কাছ থেকে একটি দেশের জনগণ কখনোই আশা করে না। এই দেশের নাগরিকরা জামায়াত ইসলামকে পছন্দ করে, ভালোবাসে, এই জন্যে তিনি এই কথা বলতে পারেন না। এখন বিএনপির দাবি হচ্ছে জামায়াত ইসলাম ইচ্ছাকৃতভাবে এই ধরনের পোস্ট করেছিল, এবং যখন দেখলো সোশ্যাল মিডিয়া এটা নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছে মানুষ, তখনই আবার তিনি পোল্টি মেরে পোস্টটি ডিলিট করে বলছে আইডিটা নাকি হ্যাক হয়ে গেছে। এইটা বিএনপির কথা সত্য নাকি জামায়াত ইসলামের আমিরের কথা সত্য? ডক্টর ইউনূসের কার্যক্রম নিয়ে নতুন রহস্য, নানান জল্পনা কল্পনা। ডক্টর ইউনূস থামবেন না, চালিয়ে যাবেন, নির্বাচন হোক বা না হোক। ডক্টর ইউনূস ইজ রেডি। ডক্টর ইউনূস দমে যাওয়ার পাত্র নয়। অনেকে বসে আছেন, ভারত ষড়যন্ত্র করছে, নির্বাচন বানচাল করবে, নির্বাচনের আগে একটা বড় ধরনের নাশকতা করবে, বাংলাদেশে স্যাবোটাজ করবে। ভারত স্পষ্টভাবেই এটা করতে যাচ্ছে, অনেকটা ঘোষণা দিয়ে করার মতো। কারণ ভারতে আওয়ামী লীগের লোকজন প্রকাশ্যে সংবাদ সম্মেলন করছে যে এই যে সুযোগ ভারত আগে দেয়নি, এখন দিচ্ছে। হাসান মাহমুদ, মোহাম্মদ আলী আরাফাত, মহিবুল হক নওফেল, এরা সংবাদ সম্মেলন করছে বিভিন্ন নামে বেনামে। এবং যেহেতু গণভোটের মধ্য দিয়ে, গণভোটে হা বিজয়ী হলে বাংলাদেশের রাজনীতি থেকে ইন্ডিয়ান হেজিমনি একদম আউট হয়ে যায় এবং আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হয়ে যায়। অতএব এটা ঠেকানোর জন্য বিরাট নাশকতা ভারত করবে, সব ধরনের সহায়তা দিবে। এর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতির অংশ হিসেবে ভারতের কূটনীতিকদের, পরিবারের সদস্যদের তারা বাংলাদেশ থেকে সরিয়ে নিচ্ছে। কিন্তু না, ঘটনা যাই ঘটুক, ইউনূস দমে যাবেন না। তারা চিন্তা করেছে, ভারত চিন্তা করেছে যে যদি বাংলাদেশে নির্বাচনটা ঠেকানো যায়, নির্বাচন না হয়, না হলে 111 আসবে, এর মানে ভারতপন্থী কেউ ক্ষমতা নিয়ে নেবে। তারপরে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন হবে, বিএনপিকে সরকারে নেবে, আওয়ামী লীগকে বিরোধী দলে বানাবে। তারপরে বিএনপি সরকারে আসলে 1.5 বছরের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বে একটা অভ্যুত্থান ঘটিয়ে বিএনপিকে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেওয়া হবে। তারপরে আবার আওয়ামী লীগ এসে দীর্ঘদিন ফেসিবাদ কায়েম করবে। এই তো চিন্তা, তো এটা তো আমরা বলছি। তো এই জায়গায় দর্শক, আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে ভারত ষড়যন্ত্র করছে এই চিন্তায়। আবারও বলছি, কোন চিন্তায়? নির্বাচনের 12 ফেব্রুয়ারির কয়েকদিন আগে বিরাট নাশকতা করে নির্বাচন বানচাল করা, তারপরে 12 ফেব্রুয়ারি ক্ষমতা 111 একটা ঘটানো, ভারতপন্থী কাউকে দিয়ে দেওয়া, তারপরে তাদের মতো করে নির্বাচন করে বিএনপিকেই ক্ষমতায় আনা। ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগকে আনতে চায় না, কিন্তু আওয়ামী লীগকে বিরোধী দল বানানো। এখন বিএনপিকে পছন্দ করে ক্ষমতা আনবে না, বিএনপিকে বোকা বানায়। অনেক আছে না যে বড় লোকের ছেলে প্রেম করে তো খাওয়ার জন্য, বাবা তোমাকে তো বিয়ে করবে না, তো ইউজ করে ছেড়ে দিবে। তো এরকম যে এখন ভারত বিএনপির সাথে প্রেম করে, এটা বিয়ে করার জন্য না, দীর্ঘমেয়াদী সংসার করার জন্য না, এখন ইউজ করে সময় মতো তোমাকে ফেলে দিবে লাথি দিয়ে। এই ভিডিওটা আমার ব্যক্তিগত বিশ্লেষণের জায়গা থেকে আমি বলছি। নিউজটাতে আসলে গুরুত্বপূর্ণ বেশ কিছু দিক আছে। গেল কয়েকদিন আপনারা আমার দেশ পত্রিকা, তারপর হচ্ছে যে আরো বেশ কিছু গণমাধ্যম, ডেইলি ইত্তেফাক বা ডিবিসি, এই নিউজগুলোতে দেখছেন যে প্রতিদিনই বাংলাদেশের কোথাও না কোথাও বিএনপি থেকে পদত্যাগ করে অনেক লোক জামাত ইসলামে যোগদান করছেন। আবার যারা জামাতে যোগদান করেছেন তারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে প্রতিদিনই 20 জন, 50 জন, 100 জন করে আপনার অনেকেই আপনার জামাতে যোগদান করাচ্ছেন। আবার অনেকে হোয়াটসঅ্যাপে পদত্যাগ পত্র দিয়া জামাতে যোগ দিচ্ছে। অর্থাৎ হুট করে গণমাধ্যমে ঢুকলে যেটা দেখে মনে হচ্ছে যে বিএনপি থেকে প্রতিদিন অনেক নেতাকর্মীরা জামাত ইসলামীতে যোগ দিচ্ছেন। কেন আসলে এটা হচ্ছে? হুট করে কি বিএনপি থেকে জামাতের আইডিওলজি তাদের কাছে ভালো লাগছে? এখন জয়েন করার পরে তারা কি বলছে এটা জরুরি কথা না। জরুরি কথা হচ্ছে ভিন্ন জায়গায়, একতায়, সমতায়। এখন বিএনপি একটা বড় দল, বাংলাদেশে তাদের হিউজ পরিমাণ কর্মী আছে, সমর্থক আছে, এমনকি প্রত্যেকটা নির্বাচনী আসনে একাধিক তাদের মনোনীত প্রার্থী আছে। সো সবাই তো মনোনয়ন পায়নি। এখন জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসার পর তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন যারা বিদ্রোহী প্রার্থী তাদের সাথে কাউন্সিলিং করতে, কথা বলতে, এমনকি অনেক জায়গায় তিনি সফল হয়েছেন, দলের মধ্যে একটা সমতা আনছেন। কিন্তু অনেক জায়গায় এই জিনিসটা আসলে হয় নাই। এখন তারেক রহমানের সামনে হয়তো তারা কথা দিচ্ছেন, কিন্তু দিন শেষে মাঠ পর্যায়ে যে তাদের যে টিমের মধ্যে বিভক্তি আছে, অর্থাৎ যিনি মনোনয়ন পেয়েছেন আর যারা পান নাই, তাদের মধ্যে একটা ইন্টারনাল দ্বন্দ্বের আসলে বহিঃপ্রকাশ হচ্ছে এই ঘটনাগুলো। আমি বেশ কয়েকটা নিউজের স্ক্রিনশট দিয়েছি যেখানে প্রতিদিনই আমরা দেখছি যে বেশ কিছু জায়গায় এই ঘটনাগুলো ঘটছে। কেউ বলছেন যে দিনের খেদমত করার জন্য, কেউ বলছেন যে এই সেই, আসলে এগুলো হচ্ছে কথার জন্য কথা, কিন্তু বাস্তবতা হচ্ছে দলীয় আভ্যন্তরীণ কোন্দল, পাশাপাশি
অনেক এলাকায় হয়েছে কি যে জোট প্রার্থীদেরকে মূল্যায়ন করতে গিয়া নিজেদের এলাকার যে নেতাকর্মীরা আছে বা দীর্ঘদিন যারা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই অনেক কথা বলতেছে, বিশেষ করে এইখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকে জামাত ইসলামের আমির যে কক্সবাজার যান সেখানে নিয়ে কি কথা হচ্ছে বা প্রস্তুতি, অন্যদিকে দেশের রাজনীতি যে অনেক ঘটনা ঘটতেছে এগুলো নিয়ে কথা হচ্ছে। গাইস, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, কেন আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।